তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 49। তো আজ 10 এপ্রিল 2026। বিষয় হচ্ছে প্রতিকারে রত্নপাথর নির্ণয় ও ব্যবহার বিধি, যেটি আপনাদের সিলেবাসে 54 নম্বর পৃষ্ঠায় আছে সেটি। তো তো প্রতিকারে আমাদের রত্নপাথর নির্ণয় এবং ব্যবহার বিধি। প্রতিকার নির্ণয় সব থেকে হচ্ছে জ্যোতিষশাস্ত্রের শেষ ক্লাস হওয়া উচিত ছিল আমাদের প্রায় শেষের দিকে, কিন্তু আগের যে ক্লাসগুলো রয়েছে যেমন নবগ্রহ, ধাতু, মূল, রত্নপাথর পরিচয়, কার্যপদ্ধতি, 51 নম্বর ক্লাস আমরা এর ভিতর নিয়ে আসবো। আর চিকিৎসায় জ্যোতিষ প্রতিকার ব্যবস্থা, এটি এখানে ক্লাস আমরা বাড়ানোর চেষ্টা করব, সেটি চিন্তা করে আমরা এই ক্লাসে উপনীত হলাম। তো আপনারা আপনাদের প্রত্যেককে আমার রচিত রত্ন মানব কল্যাণে গ্রহরত্ন একটি বই আপনাদের আমি দিয়েছিলাম। শুধুমাত্র ইন্ডিয়ান বিষ্ণু মহন্ত বাবু বাদে আর সবাই মনে হয় এটি পেয়েছে। তো রত্নের নামগুলো আপনারা এখান থেকে জেনে নেবেন, রত্নের কার্যকারিতাও এখান থেকে জেনে নেবেন। যদিও উম বলতে হয় যে, দেখুন, আমি ভূমিকাতে একটি কথা লিখেছিলাম, আপনাদের সামনে একটু বলতে চাই যে রত্নপাথর সম্বন্ধে কথা উঠলেই দেখা যায় অধিকাংশ মানুষ রং নাম্বারে ডায়াল করে। এই একটি কথা যদি আমরা মানি যে বা জানি যে রং নাম্বারে ডায়াল করে রত্নপাথর নিয়ে, সেই রং নাম্বারটা কোথায় সেটি আমাদের খুঁজে পেতে হবে। তাই তো জ্যোতিষ জগতে পদার্পণ থেকে অদ্যাবধি আমার সংকল্প ছিল রত্নপাথরের উপর একখানি পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করা, যা দ্বারা এক শ্রেণীর জ্যোতিষানুরাগী ব্যক্তিবর্গ উপকৃত হতে পারে। কিন্তু দেখা গেল রত্নপাথর সম্পর্কিত বিশাল ভান্ডার নিয়ে আলোচনা করা আর পঙ্গু মানুষের পর্বত লঙ্ঘনের চেষ্টা করা সমান, যার সামর্থ্য আমার মতো স্বল্প অভিজ্ঞ ব্যক্তির পক্ষে অসম্ভব হতে লাগলো। মূলত তাই এই গ্রন্থ প্রকাশে বিলম্বের মূল কারণ। বিগত প্রায় 20 বছর যাবৎ রত্নপাথর নামক মহাসমুদ্রে অবলীলাক্রমে সাঁতার কাটতে কাটতে যে সকল অন্তর্নিহিত গুরুতত্ত্বগুলো অনুধাবন ও সংগ্রহ করেছি, তার কিয়দংশ পাঠকবৃন্দের হাতে তুলে ধরলাম। তো এই যে আপনাদের কাছে তুলে ধরেছি, এটি এই যে আমরা রং নাম্বার কোন জায়গায় যে রং নাম্বার রত্নপাথরের ক্ষেত্রে ডায়াল করেই, সেটি কিন্তু আমাদের বুঝতে হবে। তার আগে আপনাদের একটু জেনে আসতে হবে যে রত্নপাথরগুলো সাধারণত কি কি। এখানে রত্নপাথরের পরিচয় রয়েছে, খনিজ রত্নপাথর, রত্নপাথরের শ্রেণীবিন্যাস, রত্নপাথরের প্রাপ্তি স্থান, তারপরে রত্নপাথর বিশ্বাস না বিজ্ঞান, এটি আপনারা একটু পড়বেন আপনারা, তাহলে আপনাদের ভাগ্য ফল প্রত্যাশীদের বলতে পারবেন। রত্নপাথরের সাধারণ ধর্ম, রত্নপাথরের বর্ণ, বর্ণটা একটা বিশেষ বৈশিষ্ট্য বহন করে, সেটি ক্লাসে আপনারা পাবেন যে স্যাফায়ার গ্রুপের রত্ন বা যে কোনো রত্ন বর্ণ অনুযায়ী কিন্তু ফল দিয়ে থাকে। তাছাড়া রত্নপাথরের প্রতিফলন, চাকচিক্য, আলোক ধর্ম, রত্নপাথরের কাটিং পদ্ধতি, যেহেতু প্রতিফলনটা আমাদের রত্ন ওজনের ক্ষেত্রে কিন্তু প্রতিফলন, চাকচিক্যতা এবং আলোক যে ধর্ম সেটির উপর নির্ভর করে। এবং রত্নপাথরের পরিমিতি বা ওজন, এই ওজনটা আমরা কিভাবে নির্ণয় করব, এটিও এর উপর নির্দিষ্ট থাকে। রত্নপাথরের মূল্যায়ন বা মূল্য নির্ধারণ কিভাবে হয়, রত্নপাথরের শিল্প বা কারিগরি ব্যবহার, রত্নপাথর শনাক্ত বা চিহ্নিতকরণ, রত্ন নিয়ে কেন এতটা বিভ্রান্তি। এই 1 থেকে 52 নম্বর পৃষ্ঠা পর্যন্ত খুব বেশি নয়, এটি আপনারা কোনো কিছু না পড়লেও এটি একটু পড়ে নিয়েন। এইবার পরে দ্বিতীয় অধ্যায় আছে জৈব পাথর কি, যেমন রক্তপ্রবাল, মুক্তা, অ্যাম্বার এবং জেড, এগুলো হচ্ছে জৈব পাথর। রক্তপ্রবাল পাথর সমুদ্রের গর্ভে এক প্রকার কীট জমা হয়ে, যেমন ওই ইসের মতো, মানে উম, আপনার উই পোকার ডিমির মতো, গাছপালার মতো তৈরি করে ফেলে। সেটি পরবর্তীতে এত শক্ত হয় যে এটা সমুদ্রের গর্ভে হয়, তাই সামুদ্রিক রত্ন বলা হয়। মুক্তা তো জানেন যে ঝিনুকের পেটে হয়, হাতির দাঁতের নিচে হয়, আরো বিভিন্ন জায়গায় হয় এগুলো। অ্যাম্বার এবং জেড আপনারা পড়ে নেবেন। তাছাড়া 9টি গ্রহের 9টি রত্ন আমরা সবাই জানি, এগুলো দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। যে রবি, নীল, চন্দ্রের মুক্তা, এগুলো আপনারা জানেন। তাছাড়া বিভিন্ন প্রকার উপরত্ন যেমন সন্ধ্যামণি বা এমিথিস্ট, তারপর চন্দ্রকান্তমণি যেটি মুনস্টোন আমরা বলি, স্টার রুবি, তারপরে অ্যাকোয়ামেরিন, ওপাল, ওনেক্স, জিরকন, গার্নেট, টার্কুইজ, টোপাজ, স্পাইনাল, সানস্টোন, জেড, অ্যাম্বার, পেরিডট, এই বিভিন্ন নাম যেগুলো রয়েছে, টাইগার সাই, ব্ল্যাক আই, নীলি,
ব্ল্যাক স্টার, নীলি, বৈক্রান্তমণি বা বেরিল। তো এই জিনিসগুলো রত্ন কত প্রকার নামের হয়, এছাড়াও হাজারো হাজারো নাম রয়েছে। মানুষ রত্ন পাথর নিয়ে নামকরণ করে থাকে। তো আমার কথা হচ্ছে যে রত্ন পাথরের কথা উঠলেই আমি যে কথাটি বলেছি যে ভুল নাম্বারে মানুষ ডায়াল করে। দেখা যাক দেখি ভুল নাম্বারে ডায়াল করেই না আমরা সঠিক নাম্বারে করি। তো এক্ষেত্রে আমি এখান থেকে আহ উম, কাকে বলবো, রত্নবাহু বলরাম দাস, আপনার কি সঠিক জন্ম তারিখ আছে? মুখস্থ আছে হ্যাঁ, কিনা? আমারটা নেবেন, আমারটা জানা আছে, সঠিক টাইম ডেট। আমি কার্ডটা নিব সেটি তো আপনার প্রশ্ন করার প্রয়োজন নেই। ঠিক আছে। আমি যাদের নাম বলবো তাদের যদি থাকে, না থাকে তাহলে আমরা পরবর্তী আরেকজনের যাব। আছে রত্নবাহু বলরাম দাস? আর টাইম দিতে পারবো না, দ্রুত বলেন। মুখস্থ নেই আপনার জন্ম তারিখ, সময়? আপনি মিউট করা আছে, আনমিউট করে বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ 15 তারিখ। 15 তারিখ কোন মাসের কত তারিখ বলেন? 15 তারিখ কোন মাস, কত সাল? 15 তারিখ, 15 তারিখ, হ্যাঁ স্যার আমার থেকে মনে নাই যে, হ্যাঁ 15 আচ্ছা আপনি বাদ দেন। আমাদের আচ্ছা স্যার। সুভাষচন্দ্র রায় মঠবাড়ি আছে? ও সুভাষচন্দ্র রায় নিলে হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, আপনি উচ্চতর ব্যাচের। সুকান্ত সরকার আছে আপনার? জি স্যার, আছে স্যার। বলেন। 10-11-1985। 10-11-1985। কয়টায়? ভোর 4টা 15 মিনিট। 4টা 15 মিনিট AM। এটা কি 10 তারিখ, মানে 9 তারিখ দিবাগত রাত্র, শেষ রাত্র 4টা 15 নাকি? জি স্যার। ও আচ্ছা, ছকটা তৈরি করেন একটু দ্রুত। জন্মস্থান বলেন। ঢাকা দেন, ঢাকা। জন্মস্থানটা কোন স্থানে জন্মগ্রহণ করছে উনি? হয়তো ঢাকা দেন, ঢাকা। টাকা দিয়ে দেন স্যার। কন্যা লগ্ন স্যার। কন্যা লগ্ন। লগ্নের ডিগ্রি? লগ্নের ডিগ্রি হচ্ছে 27°30'। 27 ডিগ্রি। 27 ডিগ্রি না, 27 ডিগ্রি হলে চিত্রা নক্ষত্র। চিত্রা, হ্যাঁ। চিত্রা হচ্ছে কত, কত নাম্বার? 14। হ্যাঁ, তারপরে? লগ্নে হচ্ছে চন্দ্রমঙ্গল। ওরে বাপরে, তাহলে লগ্ন 14 নম্বরে চন্দ্র, কত নাম্বার? হস্তা। চন্দ্র হস্তা হচ্ছে 13 নাম। 13। তারপরে মঙ্গল? মঙ্গল 13। 13। হ্যাঁ, তারপরে? সবাই সবটা একটু বুঝিয়ে বসিয়ে নেন। তুলায় হচ্ছে রবি, শুক্র, কেতু। তুলায় রবি, শুক্র, কেতু। রবি, শুক্র, কেতু। হ্যাঁ, রবি কত? রবি 16 নম্বরে। শুক্র? শুক্র হচ্ছে 15 নম্বরে। 15 নম্বরে। কেতু? আর কেতু হচ্ছে 15 নম্বরে। হ্যাঁ, তারপরে বলেন। বৃশ্চিকে শনি, বুধ। বৃশ্চিকে শনি, বুধ। কত নম্বরে শনি? শনি 17। বুধ? বুধ 18। 18। তারপর? মকরে বৃহস্পতি। মকরে বৃহস্পতি 22 নম্বরে। হ্যাঁ। আর মেষে রাহু। রাহু কত নম্বরে? রাহু হচ্ছে 2 নম্বরে। হিমাংশু মিউট করুন, মিউট করে লিখুন। সবাই মিউট করবেন, ভিডিও অন রাখবেন, এটি হচ্ছে আমার কথা। না হলে কিন্তু পেটের কথা বলবো না, বাইরের থেকে যাবো কিন্তু ক্লাসে।
আজকে ক্লাসের একটা স্ক্রিনশট লাগবে, তার জন্য 10টা ক্লাসের মধ্য দিয়ে খুঁজিয়ে আমরা একটা স্ক্রিনশট নিতে পারতেছি না। কেউ না কেউ ভিডিও অফ আছে, তাহলে এটি কেন হবে? আমার ক্লাসের একটি স্ক্রিনশট লাগবে, সেই স্ক্রিনশটটা আমি নিতে পারতেছি না, যে অফ ছাড়া কোনো স্ক্রিনশট পেলাম না এখনো পর্যন্ত। তো এই জায়গায় আপনারা এই পর্যন্ত ক্লাস করে আসছেন। সর্বপ্রথম আমি এই ব্যাপারে জানতে চাবো, যেহেতু হোমওয়ার্ক দেওয়ার মধ্যে আমাদের রত্নবাহু বলরাম দাস উনি একটা হোমওয়ার্ক আমাকে দিয়েছিলেন, খুবই ভালো লেগেছিল। তো আপনার আনমিউট করুন, আপনি একটু বলবেন যে এই প্ল্যানেটে আপনি কি রত্ন দেবেন, কেন দেবেন এই প্ল্যানেটটার ক্ষেত্রে। খুব দ্রুত বলতে হবে, আমাদের সময়ের দিকে তাকিয়ে, কারণ এই ক্লাসে অনেক সময় লাগে। মিউট রয়েছে আপনার। হ্যাঁ স্যার। স্যার কি বলছিলেন স্যার? এই প্ল্যানেটে আপনার কাছে যদি এই প্ল্যানেট যায়, তাহলে এই প্ল্যানেটে আপনি কি রত্ন পাথর তাকে দেবেন, কি জন্য দেবেন, এ ব্যাপারে কিছু বলুন। এই প্লেনে স্যার রুবি দেওয়া হবে স্যার, রুবি দেওয়া হবে। এই রত্নপাবাল, যেহেতু মঙ্গল আছে এখানে। রুবি দেওয়া হবে, হ্যাঁ, এই রত্নপাবাল। রুবি আর রক্তপ্রবাল। এই দুইটা দেবেন, কেন দেবেন? আর স্যার এখানে লগ্নে মঙ্গল আছে, আর দ্বাদশপতি রবি। নিঃস্বস্ত আছে, হ্যাঁ স্যার। এই জন্য আপনি রক্তপ্রবাল আর রুবি দেবেন। আচ্ছা, সুন্দর। এইখানে পেশাদার জ্যোতিষ হিসেবে আছেন। হ্যাঁ, এবার বিষ্ণু মহন্ত বাবু বলেন, আপনি কি রত্ন দেবেন এখানে। দ্রুত বলতে হবে, বলার জন্য টাইম মাত্র 1-2 মিনিট, 1 মিনিট 1.5 মিনিটের বেশি না। বলেন। স্যার এখানে মাঙ্গলিকদেরকে তো রক্ত প্রবাল দেওয়া যাবে না। প্রবালের মধ্যে একটা সাদা প্রবাল আছে, চন্দ্র প্রবাল না কি প্রবাল বলে, ওটা দেওয়া যাবে। আর রাহুদেবের বোমের দেওয়া যাবে এখানে। অষ্টম ভাবে যেহেতু তিনি বসে আছেন, মারক ফল দিবেন শ্বেত তিনি প্রবাল এখানে। দেবেন আর রাহুর গোমেদ দেবেন। বলেন আর হ্যাঁ হ্যাঁ। এইবার এখান থেকে পেশাদার কে আছেন? পেশাদার স্যার আমাকে পেশাদার পছন্দ। উম, কাকে নেব? কই আমাদের উম আচ্ছা, দেখি সুকান্ত সরকারের কাছে তো জন্ম তারিখ, ওনার তো জন্ম তারিখ, ওনার কাছে শুনে তো লাভ নেই। তাহলে প্রকাশ চন্দ্র রয়, বাগেরহাট। বলেন। আপনি শিক্ষকতার পাশাপাশি জ্যোতিষ করেন, আমি আপনার এটা নিতে চাই, যে এখানে দেখি আপনি কি দেবেন। বলেন। স্যার প্রথমে বলে রেখেছি স্যার, আমি শিক্ষক না স্যার, এমনি প্রকাশ একজন চন্দ্র। চাকরিজীবী। আমি আমি তো আপনাকে বলা প্রকাশ হয়নি চন্দ্র, সুকান্ত বাবু, আপনাকে না, প্রকাশ আপনাকে বাবুকে বলা হয়েছে। প্রকাশ চন্দ্র রায়কে বলেছি। বলেন। আরে কি হলো? না বলতে পারলে বলুন যে পাস, আপনি মানে পারবেন না, সময় নষ্ট করবেন না। প্রকাশ চয়ন বাবু তো রায়, অনেক। চয়ন রায়, স্যার, কোনো মন্তব্য করতে স্যার পারবেন? কোনো নমস্কার।
স্যার এইখানে রক্ত প্রবাহ স্যার প্রয়োজন নেই, কিন্তু শুক্রের জন্য স্যার কিছু একটা দেওয়া যেতে পারে, যেহেতু স্যার শুক্রটা ওনার ভালো আছে, ওইটাকে একটু বাড়ায় দেওয়া যেতে পারে স্যার এটা। তাহলে আপনি বললেন রক্তপ্রবাল আর ডায়মন্ড, রক্তপ্রবাল হীরা। রক্তপ্রবাল রক্তপ্রবাল প্রয়োজন নেই বলছে স্যার। আচ্ছা আচ্ছা, যা হোক বলুক। আর হচ্ছে স্যার এবার পিয়াস দে। স্যার হ্যাঁ বলেন। স্যার মোবাইলে ডিসকানেক্ট ছিল স্যার, আমি প্রকাশ স্যার হ্যাঁ এই নেটে সমস্যা করছিল স্যার, তাই কথা বলতে পারিনি। হ্যাঁ, তা বলেন আপনি এই প্ল্যানেটে কি প্রতিকার দেবেন, কি রত্ন দেবেন? এই প্রতিকারটা তো আমি বুঝবো না রে স্যার আচ্ছা এখন। বুঝবেন না, পিয়াস দে বলেন। আমিও স্যার এখনো বলতে পারবো না। সুদীপ্ত সাহা বলেন। এখানে রত্ন হিসেবে দেওয়া যেতে পারে, প্রথমত ওই ব্যক্তি হচ্ছে কন্যা লগ্ন, তো আবার মঙ্গল লগ্নে থাকে মাঙ্গলিক, তো মঙ্গলের রত্ন দেওয়ার প্রশ্নই আসে না। এইখানে যেটা করা যায়, এখানে পঞ্চম ভাব, নবম ভাব, যদি মূল ত্রিকোণে দেখি তো নবম ভাবে এখানে শুক্রের রত্ন দেওয়া যেতে পারে। সেখানে হোয়াইট স্যাফায়ার দেওয়া যেতে পারে। হীরা এখানে এই ব্যক্তিকে দিব না, হোয়াইট স্যাফায়ার দিব, শ্বেত পোখরাজ। স্যার এটা আরেকটু অনেক বিবেচনা করার আছে, আমি জাস্ট আপাতত চোখে যেটা পড়তেছে আমি ওটা হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, আর কিছু দেবেন না, এই একটাই দেবেন? আর স্যার এখানে তাকে সপ্তমে পড়ছে তো পঞ্চমের, স্যার এখানে তাকে ব্লু স্যাফায়ারও দেওয়া যেতে পারে শ্বেত পোখরাজের বদলে, বা এটাও দেওয়া যেতে পারে, পঞ্চম পতির হিসেবে আছে তো এটাও খারাপ না। আবার তার স্যার এখানে যদি আমি কেন্দ্র ইতে দেখি তাহলে তো চতুর্থ ভাবপতি এখানে আবার বৃহস্পতি, কিন্তু বৃহস্পতি তার জন্য পাপগ্রহ, যার কারণে কেন্দ্রপতি দেওয়া যাবে না। আর লগ্ন সাপেক্ষে আমি চাইলে কিন্তু তাকে স্যার যে কোনো একটা, আমি আরেকটু বিবেচনা করতে হবে, কিন্তু এখানে হয়তো আমি তাকে স্যার নীলা এবং দিতে পারি, পান্না দিতে পারি, অথবা শ্বেত পোখরাজ, অথবা স্যার এখানে শ্বেত পোখরাজ এবং পান্না দিতে পারি, অথবা নীলা বা পান্না দিতে পারি, যে কোনো দুইটার একটা লিখলাম আমি আরেকটু বিবেচনা করি। লিখলাম, আর স্যার দরকার শ্বেত নেই। পোখরাজের সাথে একটু পান্না দিয়ে রাখেন স্যার, একটু হ্যাঁ লিখলাম কাইন্ডলি স্যার। লিখলাম। শ্বেত পোখরাজ ও পান্না, অথবা নীলা অথবা ওকে পান্না। ওকে ওকে, আর দরকার নেই। আমি আর কারো সঙ্গে নিলাম না, প্রথম অংশ ভিডিও আমাদের পাবলিক হবে। তাহলে আমি যে কথাটি বলেছি যে আমার রত্ন গ্রন্থে যে রত্ন পাথরের কথা উঠলেই মানুষ রং নাম্বারে ডায়াল করে, অধিকাংশ মানুষ। তো এই যে রং নাম্বারে ডায়াল করে, এই কথাটি সত্য নাকি মিথ্যা, এটাকে আপনাদের প্রমাণ করতে হবে যে আমি কে, আমি এই কথা লিখলাম, এই কথা লেখার অধিকার আমার আছে কিনা, এটি আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের কি এলো, একটি ছক ধরে একজন বলল রুবি রক্তপ্রবাল দিব, একজন বলল শ্বেত প্রবাল দিব, গোমেদ দিব, একজন বলল রক্তপ্রবাল দেব, হীরা দেব, একজন বললেন শ্বেত পোখরাজ, নীলা অথবা পান্না দিব। তাহলে কারো সঙ্গে কারো মিল পাওয়া গেল না, এক একজনে এক এক রকম বললো। তাহলে জ্বর হলে প্যারাসিটামল, ডায়রিয়া হলে আপনার ওই টেট্রাসাইক্লিন গ্রুপ, আমাশয় হলে বিশেষ করে অ্যামোডিস গ্রুপের যে কোনো এগুলোর একটা নীতি রয়েছে বা রীতি বেয়ে চলে। আমাদের রত্নপাথর কেন রীতি নীতি বয়ে চলেনি? এখানে কি চলেছে যে কি হয়েছে, আমরা কেন দিয়েছি? রত্নপাথর নির্ণয় করতে গেলে আমরা আগে কি করব সেটি আমাদের বুঝতে হবে। তো ভিডিওর শুরুতে আমরা এই রং নাম্বার নিয়ে বলার জন্যই কিন্তু আপনাদের কাছ থেকে তথ্য নিয়েছি। কিন্তু আপনাদের এই রত্নপাথর নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আমি যে এখন যে কথাগুলো বলবো এগুলো একটু ফলো করবেন বা হৃদয়ে গেঁথে রাখবেন যে আমরা কি চিন্তা করব। প্রথম কথা হচ্ছে, এই লগ্ন সাপেক্ষে, কন্যা লগ্ন সাপেক্ষে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি তিনটি গ্রহ হচ্ছে পাপক গ্রহ। তাহলে তাহলে চন্দ্র এবং মঙ্গল এই দুটি গ্রহ পাপ, সঙ্গে বৃহস্পতি নিচস্থ এবং সে পাপ। তাহলে এই তিনটি গ্রহ হচ্ছে এই লগ্ন সাপেক্ষে পাপ, এরা পাপ ফলই দেবে। তাহলে চন্দ্র কিনা এই লগ্নের আয়পতি, সে লগ্নে অবস্থান করছে কন্যা রাশি। তাহলে কন্যা রাশির মানুষ সাধারণত একটু
জ্ঞানী গুণী মানেই হবে, বা ধরেন ওই গণিতে পারদর্শী, উপস্থিত বুদ্ধির প্রখরতা, লেখক সাহিত্যিক গবেষক, এগুলো হইতেই পারে। কিন্তু হতে পারে সে তো আয়পতি চন্দ্র কিনা এই লগ্ন সাপেক্ষে পাপ এবং লগ্নে বসে আছে, তাহলে লগ্ন রাশি তার একই, আমরা এটি পেলাম। তাহলে রাশিটি বসে আছে 13 নম্বর নক্ষত্রে, 13 নম্বর নক্ষত্র হস্তা, সে কিন্তু তার নিজের নক্ষত্রে বসে আছে, অর্থাৎ সে পাওয়ারফুল জায়গায়, পাপ গ্রহ পাওয়ার নিয়ে বসে আছে। যে যিনি বলেছেন প্রথম, এখানে কেউ মুক্তার কথা বলেননি, যাই হোক, তো সে পাওয়ার নিয়ে বসে আছে লগ্নে। আর মঙ্গল কিনা সেই চন্দ্রের নক্ষত্রে থেকে, মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, যে কিনা এই লগ্নের তৃতীয় এবং অষ্টম পতি। তৃতীয় ভাব থেকে ধৈর্য, সাহস, মনোবল, জনবল বিচার করি। অষ্টম ঘর থেকে আমরা যে বিপর্যয়, মানুষের যে পরাজয়, বা ধরুন যে অপবাদ, শোক দুঃখ, দুর্দশা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, এগুলো বিচার করি। সে কিনা আমার লগ্নে এসে অবস্থান করেছে। তো লগ্নে অবস্থান করলেও সে হস্তা নক্ষত্রে অবস্থান করছে, মানে চন্দ্রের নক্ষত্রে। চন্দ্রই কিন্তু জল ঢেলে দিয়ে অগ্নিকারক গ্রহকে শান্ত করেছে। কিন্তু লগ্নভাবস্থ মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করেছে। এটি কিন্তু মাঙ্গলিক দোষের যে ক্লাসটা যখন করেছিলাম, যে মাঙ্গলিক দোষ না মাঙ্গলিক যোগ, সেক্ষেত্রে মঙ্গলের প্রতিকার দেওয়া গেছিল কোন কোন লগ্নে, আর কোন কোন লগ্নে দেওয়া গেছিল না, সেটি আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো পাপ গ্রহ, দুটি পাপ গ্রহ লগ্নে বসে আছে, তাহলে ওই লগ্নপতি বুধ কিনা এই লগ্নের তৃতীয় ভাবে শনি যুক্ত হয়ে বসে থেকে মঙ্গলের সঙ্গে ক্ষেত্র বিনিময় করেছে। আর বুধ অবস্থান করেছে হচ্ছে 18 নম্বর নক্ষত্র, যেটি জ্যেষ্ঠা, সেটি বুধের নিজের নক্ষত্রে। তাহলে নিজের নক্ষত্রে বসে থেকে ক্ষেত্র বিনিময় করেছে, তাহলে বুধ আর শনি যুক্ত সে। তাহলে এই লোক যে ধৈর্যশীল না, এই লোক যে গবেষক না, এই লোক যে বুদ্ধিমান না, এই লোক যে বিচক্ষণ না, এটি তো বলতে পারবেন না। হতে পারে শনি কন্যা লগ্ন সাপেক্ষে, শনির কথা কোনো কিছুই বলা হয়নি, শুক্রকে শুভ বলা হয়েছে, যিনি হীরা বলেছেন। শুক্রকে শুভ বলা হয়েছে। শুক্রের দুটো শত্রু, একটি হচ্ছে রবি আর একটি চন্দ্র। সেই রবিকে সঙ্গে নিয়ে নিচস্থ রবির সঙ্গে শুক্র অবস্থান করছে। তাহলে শুক্র সেই নিচস্থ রবির সঙ্গে অবস্থান করছে। ওই রবি কিনা 16 নম্বর নক্ষত্রে, সে বিশাখা নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে বসে আছে। তো বৃহস্পতি লগ্নকে দৃষ্টি দিয়েছে, কিন্তু ওই শুক্রকে বা রবিকে কিন্তু দৃষ্টি দেয়নি। তাহলে লগ্নে দুটি পাপ গ্রহ, পাপ গ্রহের উপর নিচস্থ বৃহস্পতি দৃষ্টি দিল, কিন্তু সেই বৃহস্পতি কিনা 22 নম্বর নক্ষত্র শ্রবণা চন্দ্রের নক্ষত্রে থেকে। তাহলে এই যে আয়পতি চন্দ্র আমার লগ্নে, মঙ্গল চন্দ্রের নক্ষত্রে, বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে থেকে দৃষ্টি দিল, তাহলে এই জায়গার পাপ ফল কিন্তু বৃহস্পতি হয় ভাগ করে নিল, অথবা তার সাথে মিত্রতা স্থাপন করলো। ভেবে দেখুন, যে যেহেতু বৃহস্পতিও পাপ গ্রহ, চন্দ্র মঙ্গল বৃহস্পতি তিনটি পাপ গ্রহ, তিনজন একসঙ্গে মিলিত হয়েছে, মানে তারা একে অপরের অন্যায় মেনে নিয়েছে। চন্দ্র কোনো অন্যায় করলে সেটি মেনে নেওয়ার জন্যই কিন্তু একই নক্ষত্রে আছে, তার অধিপতির নক্ষত্রে। মঙ্গলও যদি কোনো বাড়াবাড়ন্ত করে, সেটিকে জল ঢালার জন্য চন্দ্র সেখানে সেই নক্ষত্রেই আছে। বৃহস্পতি এই লগ্নের পঞ্চমে, সে চন্দ্রের নক্ষত্রে থেকে স্বয়ং দৃষ্টি দিচ্ছে। কি দৃষ্টি দিচ্ছে? নবম দৃষ্টি দিচ্ছে। তাহলে লগ্ন ভাবে আমরা প্রতিকারে যাব কিনা, আমরা কোন জায়গায় রং নাম্বারে ডায়াল করি, সেটি একটু বুঝুন। এইবার ব্যয়পতি রবি কিনা সে 16 নম্বর নক্ষত্রে, যে বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, বৃহস্পতির সাথে কোনো কানেকশন হয়নি, কিন্তু সে ব্যয়পতি বৃহস্পতির নক্ষত্রে, আর বৃহস্পতি নিচস্থ। তাহলে বৃহস্পতি এখানে এমনিই তো দুর্বল হয়ে আছে, পাপ গ্রহ, সে পঞ্চম ভাবে বসে আছে, শনির গৃহে শনিরও দৃষ্টি পড়েছে, তাহলে সে এমনিই দুর্বল হয়েছে। আর রবি তার নক্ষত্রে থেকে, রবি নিচু গৃহে থাকার কারণে সেও দুর্বল হয়েছে, এমনি রবি দুর্বল, আর শুক্র যুক্ত থাকাতে আরো দুর্বল। তাছাড়া এই রবির উপরে শুক্র যুক্ত থেকে যতটা দুর্বল হয়েছে, রাহুর দৃষ্টি দিয়ে আরো দুর্বল হয়ে গেছে। এই রাহুর সপ্তম দৃষ্টি পড়ার কারণে আরো দুর্বল হয়েছে। আবার রাহু শুক্রের নক্ষত্রে, ভরণী নক্ষত্রে থেকে স্বয়ং শুক্রকে দৃষ্টি দিয়েছে। তাহলে এখানে পাওয়ারটা, শুক্রের পাওয়ারটা নষ্ট করেনি, বরং রবির পাওয়ারটা নষ্ট করেছে। শুক্রের সঙ্গে সে মিলে গেছে, কারণ শুক্রের নক্ষত্রে রাহু থেকে দৃষ্টি দিয়েছে, সে শুক্রের সঙ্গে মিলে গেছে।
কিন্তু রবির সঙ্গে কিন্তু মেলেনি। এবার রবি আছে বৃহস্পতির নক্ষত্রে, আর কেতু কিনা ওই ধনভাবে বসে আছে, সে 15 নম্বর নক্ষত্রে, 15 নম্বর অর্থাৎ 7ই রাহুর নক্ষত্রে। তা রাহুর নক্ষত্রে থাকা তো ভালোই হয়েছে, কারণ হচ্ছে রাহু কেতুর পরে তো দৃষ্টি দেবেই বা সমসপ্তমে থাকবেই, তো রাহুর নক্ষত্রে বসে অবস্থান করছে। এটি একটু নোটটা আমাদের করে নিতে হবে যে কেতুটা রাহুর নক্ষত্রে বসে আছে, এই একটা দিক কিন্তু তুলায় আছে। তাছাড়া তুলায় তো তুলা রাশিতে রাহুর প্রভাব তো রয়েছেই, সে রবিকে নিঃশেষ করে দিয়েছে। আচ্ছা, এবার আসি শনির কথা। কন্যা লগ্ন সাপেক্ষে শনির কথা কোনো কিছুই বলা হয়নি, যে শনি যেখানে থাকবে সেই ঘরের অবস্থান এবং তার দৃষ্টির উপর ফল দেবে। তাহলে শনি কিনা লগ্নপতিকে সঙ্গে নিয়ে তৃতীয় অবস্থান করছে, 18 নম্বর নক্ষত্র জ্যেষ্ঠা, বুধের তার নিজের নক্ষত্রে বুধ বসে আছে। কিন্তু শনি এখানে পঞ্চম এবং ষষ্ঠপতি, আগে বিদ্যাপতি পরে ষষ্ঠপতি। তাহলে বিদ্যাপতিকে সঙ্গে নিয়ে তৃতীয় ভাবে বসে আছে। তো তৃতীয় ভাবে সে 17 নম্বর নক্ষত্রে, 17 নম্বর নক্ষত্রের অধিপতি হচ্ছে অনুরাধা, অনুরাধার অধিপতি হচ্ছে বৃহস্পতি, নাকি অনুরাধার অধিপতি শনি স্যার, শনি, সরি, শনি স্যার। অনুরাধার অধিপতি হচ্ছে শনি। তাহলে শনি শনির নক্ষত্রে বসে আছে। তাহলে শনি শনি মানে স্বগর্ভে দণ্ডায়মান আছে, মঙ্গলের গৃহগত। তাহলে মঙ্গলের গৃহগত রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ, সে নৈসর্গিক পাপ নক্ষত্রের সঙ্গে বসে বুধকে সঙ্গে নিয়ে বসে আছে। তো বুধ কিনা সে বুধের নক্ষত্রে থেকে বুধও বলবান, শনিও শনির নক্ষত্রে থেকে শনিও বলবান। তাহলে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি সে তো বলবান, সে বিদ্যাপতি ষষ্ঠপতি, সে তৃতীয় ভাবে বলবান। তৃতীয় ভাব থেকেই তো কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য, এগুলো তো তৃতীয় ভাব থেকে বিচার করা হয়ে থাকে। তাহলে জীবনের কেরিয়ার যেটি, সেটি তৃতীয় ভাব থেকে বিচার করা হয়। আবার কেরিয়ার মানে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, ব্যবসা বাণিজ্য, কর্ম, শিক্ষা সবই তো পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। তাহলে সেই ব্যক্তি তৃতীয় ভাবে মঙ্গলের ঘরে তার মিত্র গৃহে বসে আছে। যদিও নৈসর্গিক মিত্র গ্রহ, এমনি মিত্র বলেনি, শনির তো শত্রু রবি চন্দ্র মঙ্গল, সেই শত্রু তাহলে সে বুধকে সঙ্গে নিয়ে বসে আছে, কিন্তু মঙ্গলের শত্রু গৃহ, মানে শনির শত্রু হচ্ছে মঙ্গল, তার গৃহে বসে আছে। কিন্তু নৈসর্গিক ভাবে যদি বলি, তাহলে রবিচন্দ্র মঙ্গল রাহু কেতু, ওই রবিচন্দ্র মঙ্গল রাহু কেতু, না রবিচন্দ্র মঙ্গল বৃহত্তরী, রবি রবি মঙ্গল শনি রাহু কেতু। হ্যাঁ রবি মঙ্গল মঙ্গল শনি রাহু কেতু। তাহলে সেই লগ্ন নৈসর্গিক পাপ গ্রহের হিসাবে সে তার মিত্র, কিন্তু শনির শত্রু, তার গৃহে অবস্থান করেছে। তাহলে শনি, সে এখানে শনি পীড়িত হলো না বুধ বেশি পীড়িত হলো, বুঝতে হবে। লগ্নপতি তৃতীয় নিজ গৃহে, শনিও তার নিজ গৃহে, কিন্তু শনি পঞ্চম ষষ্ঠপতি, আর লগ্ন দশমপতি হচ্ছে বুধ। তাহলে বুধ বেশি পীড়িত হলো না শনি পীড়িত হলো, এটি আমাদের বুঝে বের করতে হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে বুধ, ওই শনিটা মঙ্গলের গৃহে শত্রু গৃহে আছে, কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ দিয়ে তো আমার কোনো কাজ নেই এখানে, তো শত্রু গৃহে আছে, সেটি আমাদের নোট করতে হবে। এইবার হচ্ছে যদি আমরা পরের ঘর আসি, তাহলে পঞ্চমে বৃহস্পতি, বৃহস্পতি শ্রবণা নক্ষত্রের চন্দ্রের, সেটির কথা তো আমরা বলেছি। আর রাহু কিনা সে ভরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে। তাহলে বৃহস্পতি প্রথম দৃষ্টি দিল ভাগ্যভাবে, ভাগ্যভাবে দৃষ্টি দিল, সে ভাগ্যভাবের অধিপতি হচ্ছে শুক্র। তাহলে শুক্র তো এই লগ্ন সাপেক্ষে একমাত্র কন্যা লগ্ন সাপেক্ষে শুভকারক গ্রহ একটি, তার গৃহ হচ্ছে ধনভাব এবং ভাগ্যভাব, সেই গৃহে সে দৃষ্টি দিয়েছে বৃহস্পতি। খারাপ কিছু করে নাই, কিন্তু সে ভালো কিছু করেছে, হতে পারে পাপ গ্রহ, কিন্তু তার একমাত্র শুভ গ্রহের গৃহে দৃষ্টি দিয়েছে। এইবার একাদশে চন্দ্র যে কিনা পাপ গ্রহ, তার গৃহেও কিন্তু উনি দৃষ্টি দিয়েছে। আবার স্বয়ং লগ্নের উপরেও, রাশির উপরে সে দৃষ্টি দিয়েছে। তাহলে বৃহস্পতি কিনা চন্দ্রের নক্ষত্রে থেকে চন্দ্রের গৃহে দৃষ্টি দিল, চন্দ্রের উপরে দৃষ্টি দিল, আর হচ্ছে ভাগ্যপতির উপরে দৃষ্টি দিল। তাহলে বৃহস্পতি এখানে কিন্তু অবশ্যই পজিটিভ কিছু, দৃষ্টিটা পজিটিভ দিয়েছে, ধরে নিতে হবে। নিচস্থ হয়েছে, তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। বিপরীতে দেখতে হবে রাহু কি করেছে। রাহু চতুর্থ ভাবে তার পঞ্চম দৃষ্টি দিয়েছে। তাহলে চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি তো এমনি পাপ এবং নিচস্থ, তাহলে চতুর্থ ভাবে দৃষ্টি দিল, রাহুর দৃষ্টি, এখানে কিছু করণীয় নেই। শনি কিনা বৃহস্পতির পরে দৃষ্টি দিয়েছে,
তাহলে শনি, যেহেতু শনির নক্ষত্রে বসে আছে, এই দৃষ্টি প্রখর, তাহলে বৃহস্পতিকে ওখানে মিশিয়ে দেওয়া হয়েছে বুঝতে হবে। এবং বৃহস্পতির চতুর্থ গৃহে রাহুর দৃষ্টি দিয়ে এই ঘরটাকেও কিন্তু নষ্ট করে দিয়েছে। তাহলে রাহু পরবর্তী যে নবম দৃষ্টি সেটি ব্যয় ভাবে দিয়েছে। ব্যয়পতি রবি উপরত দৃষ্টি দিয়ে রবিকে আর আলো জ্বালতে দিচ্ছে না, সে গ্রহণের মতো গিলে খাচ্ছে। তাহলে গিলে যদি খেয়ে থাকে, আর রাহুর দ্বাদশ দৃষ্টি গিয়ে ভাগ্যভাবে পড়েছে, ভাগ্যাধিপতি শুক্র একমাত্র তার নিজ গৃহে বসে আছে, সে রাহুর নক্ষত্রে রাহু দৃষ্ট হয়ে। এখন তাহলে প্রতিকার কি হবে? এখন তাহলে প্রতিকারটা কি হবে এখানে? এইবার যদি বলেন মঙ্গলের চতুর্থ দৃষ্টিও কিন্তু এই রাহু মঙ্গলের দৃষ্টি চতুর্থ ভাবে পড়েছে, চতুর্থ ভাবকে আপনি বাঁচাতে পারবেন কিনা, বাঁচানোর প্রয়োজন আছে কিনা সেটি দেখতে হবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি কিন্তু আবার আপনার সপ্তম ভাবে পড়েছে, অর্থাৎ বৃহস্পতির যে দুটি গৃহেই কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়েছে। এমনকি রাহুর পরে দৃষ্টি দিয়ে মঙ্গল কোনো কিছুই করতে পারেনি, এবং এটি মঙ্গলের নিজের গৃহই। তাহলে হিমাংশু বাবু আর টিটুদা মিউট করুন। এটি কি হবে? এইখানে প্রতিকারটা কি হবে এবারে আপনাদের ভাবতে হবে। আমি প্রতিকারের কথা বলবো না, শুধুমাত্র আমি একটি কথা বলবো। যেহেতু বলেছি রত্নপাথরের কথা উঠলেই অধিকাংশ জ্যোতিষরা রং নাম্বারে ডায়াল করে, এটি শুধু বলতে চাই, আপনাদের অনুধাবন করতে হবে। বিপরীতে একটি জাতকের যখনই আমরা রত্নপাথর সিলেক্ট করব, তখন আপনাদের আমরা বলেছি যে এটি হচ্ছে শেষ, মানে আপনি শেষ সময় বলবেন এই পাথরটা আপনি পড়ুন, আপনার এইটা এই রেজাল্ট দেবে। তাহলে এই লোকটির প্রবলেম কি হবে? এই লোকটার নাম জানি আর না জানি, আমরা বলেছি নাম যদি জানি তাহলে নামের নিউমারোলজি করব। সে 10 তারিখে জন্মেছে, অর্থাৎ একের পরে সে তার শূন্য রয়েছে, অর্থাৎ রবির তারিখে জন্মগ্রহণ করেছে, তাহলে সেই রবি কিনা নিচস্থ হয়েছে, শুক্র যুক্ত হয়েছে, রাহু দৃষ্ট হয়েছে, তাহলে রবি কিনা সে অস্তাচলে গেছে, তার সঙ্গে নভেম্বর মাস মানে 2 মাস, তাহলে 2 আর 1 3, তারপরে 1985 মানে 9 আর 1 10, 3 4 28 আর 12, 12 আর 5 17 মিলে 8 শনি। তাহলে 1 আর 8 হচ্ছে তার জন্ম তারিখের মধ্যে রয়েছে। এক হচ্ছে ড্রাইভার নাম্বার, কন্টাক্ট নাম্বার হচ্ছে 8। এই এক, হ্যাঁ 1 আর 8 হয়তো 5 8 5 13 14 16 17, হ্যাঁ 8, তাহলে তার কন্টাক্ট নাম্বার হচ্ছে 8 শনি। তাহলে শনি আর রবির নিউমারোলজিতে সে জাতক বা জাতিকা। তাহলে এখানে আপনারা কিভাবে প্রতিকার দেবেন? এই প্রতিকার যাতে আমার চাওয়া পাওয়া হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের জ্যোতিষ শিক্ষার্থীরা বা জ্যোতিষীরা, এখন আর শিক্ষার্থী নেই, আর কয়েকটা 2 মাসের মধ্যে আপনারা জ্যোতিষীরা হবেন। তো জ্যোতিষীরা যেন রত্নপাথর সম্পর্কে রং হিমাংশু নাম্বারে বাবু ডায়াল মিউট না করুন। করে। হিমাংশু বাবু তো এই রং নাম্বারে যেন আমরা না যাই, তখন আমরা একটি হাত দেখব। তাহলে কন্যা লগ্ন, কন্যা রাশি, তাহলে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা, মানে রিং ফিঙ্গারে গোড়া। রিং ফিঙ্গারে গোড়া যখন আমি দেখব, কন্যা রাশির ক্ষেত্র যখন দেখব, তখন এটি আমাকে কিন্তু নজর দিতে হবে। এমনকি সেই রবির আঙ্গুল যেহেতু, তাহলে সেখানেও একটু আমাদের নজর দিয়ে আসতে হবে। এটি আপনারা দেবেন, পরবর্তীতে দেবেন। তো সেই অনুযায়ী আপনারা দিলেন যে তার আদৌ রবি রেখা আছে কিনা। রবি যেহেতু ওখানে রাহু দৃষ্ট, শুক্র যুক্ত, ওখানে রবি অবশ্যই তার রবির ক্ষেত্রটা দুর্বল থাকবে। এখানে তার ড্রাইভার নাম্বার রবি হতে পারে, কিন্তু রবি হলেও যে কন্টাক্ট নাম্বারে শনি থাকার কারণে একে অপরের শত্রু। আর এই রবির পরে শূন্যতা রয়েছে, মানে তার আশেপাশে সব শূন্য, সে যা দেখে শূন্য। তার রবি সূর্যের আলোয় সে আলোকিত হচ্ছে, কিন্তু আসলে আলোকিত হচ্ছে না। এখন হচ্ছে না, কার্তিক মাসের জন্ম, তাই রবি নিচস্থ হয়েছে। কিন্তু নিচস্থ হয়েছে সে যে বৃহস্পতির নক্ষত্রে থেকেও এই রবি ওনার জীবনে কতটা আলোকিত করছে। যার জন্ম তারিখটি নিলাম সে তো আমাদের এর এই ব্যাচের ভিতরে প্রথম 5 জন ক্যালিভার যুক্ত শিক্ষার্থীর মধ্যে একজন, এবং আমি আশা করব যে জ্যোতিষ হিসাবে প্রথম 5 জনের একজন হবেন এই
ইসের ভিতরে, মানে এই ক্লাসের আপনাদের ভিতরে, তাহলে সেটি কোন যোগে হবে, তার প্রতিকার কি হবে? তাহলে হাতে আমরা তখন কি দেখব? দেখুন, আমি আপনাদের জন্য একটি কথা বলতে চাই যে আপনাদের জন্য তো আমি কিছু দিতে পারিনি। আসলে 1 বছর আপনারা আমার পিছনে সময় দিলেন কিন্তু কিছু দিতে পারিনি। সর্বশেষে এনে কি করলাম যে আপনাদের দুটি প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়ার জন্য ধরিয়ে দিতে হচ্ছে। অর্থাৎ এই 60 নাম্বার ক্লাস হবে, আপনাদের আমার বিদায় জানিয়ে দিতে হবে। তো বিদায় বেলাটা বড় কষ্টের হয়। সেই বিদায়ের একটি ক্লাস হচ্ছে আজকে। এই ক্লাসটিও বিদায়ের ক্লাস, মানে এখন থেকে যে ক্লাসগুলো হবে আমরা ধীরে ধীরে সহ্য করে নিব যে আমরা বিদায় নিচ্ছি। তো এই বিদায় বেলায় আমরা যাতে রং নাম্বারে ডায়াল করা থেকে যেন আমরা পরিত্রাণ পাই, সেজন্য আপনাদের জন্য আমি তো কিছু করতে পারিনি, তো একটু কিছু করতে চাই। সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে আমি হাত নিয়ে মানুষের ভিডিও তৈরি করতেছি, মানে উম, দাগ দিয়ে দিয়ে বুঝাই দিচ্ছি, যেটি ক্লাসে আসলে সম্ভব হয় না। এই ক্লাসের বোর্ডের এক ধরনের হাতের রেখা থাকে আর অন্যদিকে আর এক রকম হয়। তো ইতিমধ্যে দেখেছেন যে আমি হাতের রেখা নিয়ে আহ, দাগিয়ে দেগে তারপরে ইয়ে করছি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে আমার তরফ থেকে তো কিছু দিতে পারিনি। তো যে কয়জন পরীক্ষার্থী পরীক্ষা দিবেন, তারা একজনের ভিতর থেকে উচ্চতর এবং প্রাথমিক উভয় ব্যাচে যারা পরীক্ষা দেবেন, তাদের হাতের ছবিটা একজনে সংগ্রহ করবেন। আপনাদের ভিতরে একজনে ছবিটি অবশ্যই সাদা কাগজের উপরে রেখে, ফ্ল্যাশ লাইট টাইট না থাকে, খুব সুন্দর করে প্রয়োজনে নীরজ স্যারের কাছ থেকে একটা ডেমো ছবি নিয়ে নেবেন যে কিভাবে দিলে ভালো হয়। সেটি সুদীপ্ত সাহা দায়িত্ব নিতে পারেন, আমাদের বিপ্লব বাবু দায়িত্ব নিতে পারেন। তো এইরকম কেউ দায়িত্ব নিয়ে আপনাদের হাতের ছবিগুলো পাঠাতে পারেন। আমি একটি করে আপনাদের 15 মিনিটের ভিডিও উপহার দিতে পারি, কিন্তু নাম জানাবেন না। যে যার কাছে নেবেন, কার হাতের ছবি কোনটা, এটি আপনাদের জানানো যাবে না। জানালে তো দেখা গেল আমি তাকে চিনি, সেই অনুযায়ী হয়তো আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করলাম। তো এটি নয়, আপনারাই একজন জোগাড় করবেন, ওখানে যেন কোনো নাম টাম না থাকে, শুধু হাতের ছবিগুলো আমাকে পরপর আমাকে দিয়ে দেবে, সেই অনুযায়ী আমরা এটি করে ছাড়বো। তাছাড়া প্রত্যেকের যার যার জন্ম তারিখ জানা আছে, শুধুমাত্র পরীক্ষার্থী ব্যতি রেখে নিবেন না, তাদের জন্ম প্ল্যানেটটাও কিন্তু আলাদা আলাদা রূপে নিবেন। একবার নিবেন ধরেন হাতের ছবি, আর একবার নিবেন তাদের জন্ম তারিখ, মাস, বার, সময় আর জন্ম জেলার নাম। যেটি আমরা লটারির মাধ্যমে করতে চেয়েছিলাম সেটি আপনারা নেবেন। তাহলে আমাদের যদি 25 জন শিক্ষার্থী প্রাথমিক ব্যাচে হয়ে থাকে, উচ্চতর ব্যাচে যদি 15 জন হয়ে থাকে, তাহলে এই 40 জন, এই 40টা ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব। এটা আমি আমার স্বপরিশ্রমে, যাতে আপনারা এই রত্নপাথর সম্পর্কে ভুল নাম্বারে ডায়াল না করেন। নিজেকে দিয়ে যখন নিজে চিনতে পারবেন, তখন আপনারা অপরকেও কিভাবে চিনতে হবে সেটি আপনারা বুঝতে পারবেন। তো এটি জোগাড় করার দায়িত্ব কে নেবেন? আমি প্রথমেই কিন্তু বলেছি যে আমি আদৌ আপনাদের কিছু দিতে পারিনি। কিছুদিন পরে আপনাদের যখন বিদায় জানাবো তখন খুব মর্মান্তিক সময়টা হবে। তার আগের থেকে আমরা নিজেদের সহ্য করে নেওয়ার জন্য আমার এটি চাওয়া। যদি আপনারা নিতে চান তাহলে জোগাড় কে করবেন, একজন ব্যক্তির নাম বলেন যে তিনি করবেন। নীরজ স্যারের কাছ থেকে শুনে নেবেন যে কে কে পরীক্ষা দিচ্ছেন, কয়জন, তাদের শুনে নেবেন, তাদের কাছ থেকে নিয়ে নেবেন। কে নেবেন আপনাদের প্রাথমিক ব্যাচের মধ্যে, কে নেবে? স্যার আমি নিবানি স্যার, সুকান্ত। ওকে, তাহলে প্রাথমিক ব্যাচে যে যে আছেন তারা যদি এই ধরনের একটি আমার তরফ থেকে কোনো উপহার পেতে চান, এই উপহারটাই সামান্য সামান্য, তো সেটি সুকান্ত সরকার মহোদয়ের কাছে পাঠিয়ে দেবেন। যাই হোক, এবং জন্ম তারিখ সহ পাঠাবেন, মানে জন্ম তারিখ আলাদাভাবে পাঠাবেন। সুকান্ত বাবু, আপনি অবশ্যই এমন ভাবে সেফটি করবেন যে জন্ম তারিখ আর হাত একসঙ্গে দেওয়ার দরকার নেই। কারো নাম লিখবেন না কখনো, এমনকি নতুন একটা নাম তৈরি করে দিয়েন, প্রয়োজনে তাকে জানিয়ে দেবেন, যখনই বলে দেবেন যে আমি তোমার নাম এই রাখলাম, বুঝতে পেরেছেন? সে সেই নামে যে ভিডিওটি হবে সেই ভিডিওটা দেখে নেবে যে এইটি আমার, সেটা আপনাদের ভিতর সীমাবদ্ধ থাকবে, কখনোই আমার কানে আসার প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? খুবই সেনসিটিভ এবং খুবই সেফটি রেখে
এই কাজটি করবেন। তারপরে আপনাদের বলেছি ধারাবাহিকভাবে ক্লাস করতে করতে আপনাদের বলেছি যে ধরুন একটি জাতকের তার জীবনের বাধা কোথায়, তার জন্যই তো আসবে মানুষটি। তাহলে বাধাটি কোথায়? ধরা মাত্র আমি বলেছি 1 মিনিটের মধ্যে প্রতিকার বলতে হবে, আর আপনি বলে ফেললেন। কেন? আপনারা তো বলতে পারতেন যে আমাদের আসলে স্যার সবটা একটু দেখে নি, এক্ষেত্রে একটু দশা অন্তর্দশা দেখে নি, এগুলো তো বলতে পারতেন। বলেননি তো। আপনাদেরই তো সহপাঠীর জন্ম তারিখ। তাহলে সেখানে প্রতিকার তা না করে কি করলেন? রবি বললেন, রবি কিনা রাহু দৃষ্ট শুক্রযুক্ত, রবির প্রতিকার বলে দিলেন। এই জাতকের রবির প্রতিকার দিয়ে রবির তারিখে জন্মগ্রহণ করেছে, কি হবে তার জীবনে? এই রবিকে এনে ওনার ঘরে এনে বা ওনার পকেটের ভিতর যদি দিয়ে দেওয়া হয়, বা 108টা রবি রত্নের মালা গেঁথেও যদি গলায় দেওয়া হয়, তাহলে কি হতে পারে এটি আপনারা দেখে নেবেন। প্রয়োজনে এই ব্যক্তিকে রুবি পাথর প্রয়োজনে একটি দুটি হয়তো উপহার দেওয়া যেতে পারে, যে আমি উপহার হয়তো দিয়ে দেখতে পারি যে ওনার কি হতে পারে, এটিও স্যার বলতে রবি পারি। এখানে দ্বাদশপতি এমনি দুর্বল আছেন, ঠিকই আছেন, রবি রত্ন না দেওয়াই ভালো, নাহলে আবার তিনি ব্যয় ব্যাংক বাড়াবে। ব্যালেন্স করে নষ্ট করে দিতে পারেন। এটা দেখে আমি রবি রত্ন দিতে না এটা চাই। আপনার মন্তব্য করেন। তারপরে ধরেন এই লগ্নের শুক্রের কথা যেটি বললাম, সে তো স্বয়ং নিজ গৃহে বসে আছে, সে রাহুর নক্ষত্রে বসে থেকে রাহু দিষ্ট হয়ে বসে আছে, শুক্রই একমাত্র ওনাকে বাঁচিয়ে রেখেছে। তাহলে সেই শুক্র তো ওনাকে আহ, যতটুকু স্বচ্ছতা, যতটুকু আহ, যোগ্যতা, দক্ষতা, শান্তি, সুখ যা কিছু দেওয়ারে তো শুক্রই দিয়েছে। আর বুধ এবং মঙ্গল ক্ষেত্র বিনিময় হয়ে সে মঙ্গলের মাঙ্গলিক দোষ একটু হলেও কমিয়েছে। আর মঙ্গল চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে চন্দ্রমঙ্গলের পাপস্থতা একটু হলেও কমেছে। তাহলে সেই ব্যক্তিকে প্রতিকার দিতে গেলে আমাদের কেমন করে ভাবতে হবে, এই ব্যাপারে আমাদের জেকে দেব স্যার একটু বলবেন। যে এই প্ল্যানেটে আমি যেটি বললাম যে আমি কোনো রত্নের সাজেস্ট করিনি, আমি শুধু একটি কথা ওনাদের দেখিয়েছি, সেটি হচ্ছে যে আমার রত্ন পাথরের বইয়ের প্রথম লাইনটা দেখেন, আমি কিন্তু অন্য বই থেকে পড়িনি, বা আপনাদের কাছে আছে, দেখে নিতে পারেন। দেখা যায় না? ছবি তুলে দেবো। দেখা যাচ্ছে স্যার। ছবি তোলা লাগবে না, সবার আছে স্যার। আর সবার কাছে তো আছে। তো আমি কেসিপাল আরো 10 বছর আগে এই বইটা বের হয়েছে, 1419 বঙ্গাব্দ, 1 বৈশাখ। 1419 সালে কিভাবে এই কথাটি লিখলাম যে রত্ন পাথরের কথা উঠলেই দেখা যায় অধিকাংশ মানুষ রং নাম্বারে ডায়াল করে। তো এই রং নাম্বারে আসলে ডায়াল করে কিনা নাকি সঠিক নাম্বারে করে, সেটি কিন্তু আমাদের বুঝতে হবে। এমনকি এই লগ্নে বুঝতে হবে সে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি নিয়ে বা ত্রয়োদশী পার করে চতুর্দশী তিথিতে মনে হয় সম্ভবত জন্মগ্রহণ করেছে। তাহলে সেই অবস্থানে বর্তমান কোন দশা চলছে না জেনে শুনে ধরেন আমরা এটি কেন বললাম, এটি আমাদের কিন্তু আসলে আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এইভাবে কিন্তু শিক্ষা দেইনি আপনাদের। আমি বলতে বলেছি আর অমনি বলে ফেলবে, মানে বলার আগেও একটু বলতে হতো। সুদীপ্ত সাহা একটু বলতেছিলেন যে এই ভাবের জন্য এই করা যেতে পারে, কিন্তু বাকি কেউ বললেন না। আমি অবাক হয়ে গেলাম এখানে। যাই হোক, নীরজ স্যার, ওই জেকে দেব স্যার, আপনি একটু সহযোগিতা স্যার করেন যে রত্ন পাথরের শেষ নাম্বার, আমরা শেষের দিকে যাচ্ছি, যে প্রতিকারে রত্ন পাথর নির্ণয় ও ব্যবহার বিধি। যদিও আপনাদের কাছে না শুনে স্যারের কাছে মতামত না নিয়ে আমরা 54 নম্বরে গেছি, যে আমাদের এখানে যে ক্লাসগুলো রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ। তো একটি ক্লাস শুধুমাত্র জেকে দেব স্যার সকালে ছিলেন না, যে আমি 47 নম্বর ক্লাসটা চাচ্ছি যে আমাদের প্রাথমিক ব্যাচ, উচ্চতর ব্যাচ সবাই একসঙ্গে থাকুক, এই সময় ক্লাসটা হোক। কারণ হচ্ছে জটক বিচারটা আমাদের উচ্চতর ব্যাচের শিক্ষার্থীরা অনেকেই এটি ভালো করে এখনো করতে পারেন না। তো এই অর্থে এই ক্লাসটায় আমি একটু নতুনত্ব যুক্ত করব বিধায় ওটি বাদ দিয়ে রেখে আসছি। আর গ্রহের যে ধাতু, গ্রহের যে মূল, গ্রহের যে রত্নপাথর পরিচয় কার্যপদ্ধতি, তো এই রত্নপাথর কিভাবে কাজ করে, তো এর মূল যখন রত্ন নির্ণয় হয়ে যাবে তখন আমরা জানি যে রবির রত্ন ওই চুনি, আর রবির মূল হচ্ছে বিল্লমূল বা শ্বেতাকুণ্ডের মূল, এটা আমরা বুঝি। চন্দ্রের মূল খিরিকা মূল,
বৃহস্পতির মূল এটা আমরা এটা এটা নিয়ে তো আর মনে হয় ক্লাস হওয়ার দরকার নেই যে বৃহস্পতির জন্য বামুনহাটির মূল, এটি তো আর এমন কিছু দরকার নেই। কিন্তু দরকার হচ্ছে মূলত আমাদের রত্নটা কতটুকু ওজনের হওয়ার দরকার, রত্নটা কিভাবে কাজ করে, তার জন্য ওই বইয়ের যে বিষয়গুলো বললাম, যে রত্নের যে আহ আলোকরশ্মি, তাছাড়া রত্নের যে কাটিং পদ্ধতি, কিভাবে রত্নটি রত্ন হয়, কেন এই রত্নটি মূল্যবান, মানে এটি মূল্য কেন হয়, বা এর নাম রত্ন হয়েছে কেন, ছেলেটি একটি হীরের টুকরো, এই কথাটি বলা হয় কেন বলা হয়? হীরের টুকরো মানে কি মানুষ কি হীরে দিয়ে তৈরি, ওই বাচ্চাটি হীরে দিয়ে তৈরি, তা তো না। কিন্তু হীরের টুকরো ছেলে মানে কি হীরের মতো মূল্যবান সে। তাহলে রত্ন মানে মূল্যবান। তাহলে সে মূল্যবান জিনিসটি কিভাবে আমরা বুঝবো যে এটি মূল্যবান না মূল্যহীন? তার জন্য 1 বছর আগে দিয়েছিলাম রত্নপাথরের বইটি। তো অভাগার লেখা বইটি পড়েছেন এমন মানুষ খুব কম পাওয়া যাবে। তো তার মধ্যে পড়লে পড়বেন, না পড়লে না পড়বেন, এটা তো আমি দিয়েছিলাম। তো এর ভিতর দিয়েই কিন্তু শিখতে হবে যে রত্নপাথর বিশ্বাস না বিজ্ঞান। মানুষ যখন বলবে রত্নপাথর কিভাবে কাজ করে, এটি এর ভিতর দিয়েই বের করতে হবে। তো যেখানে স্যার শুরু করেন আপনি। স্যার আচ্ছা, এখানে হচ্ছে যখনই আমরা একটা জন্মছক দেখব, প্রতিকার তো আমরা আছে করব, প্রত্যেকটা জন্মছকে কম বেশি প্রতিকার করব আমরা। তো প্রতিকার করতে হলে আমি সবসময় বলি যে জন্মছক যখনই আমরা পাবো তখনই সবার আগে দেখবো লগ্নের অবস্থান, লগ্নপতির অবস্থান। আমরা দুইটার বলবত্তা দেখে নিব। আমরা মনে মনে চিন্তা করব লগ্নের শুভ গ্রহ কোনগুলা, লগ্নের অশুভ গ্রহ কোনগুলা, নৈসর্গিক শুভ গ্রহ কোনগুলা, নৈসর্গিক অশুভ গ্রহ কোনগুলা। আমরা ইতিমধ্যে জেনেছি, একটা ক্লাস হয়েছে যে তাৎকালিক শুভ গ্রহ কোনগুলা, তাৎকালিক অশুভ গ্রহ কোনগুলা। এই বিষয়গুলো আমাদেরকে ব্রেনে রাখতে হবে, যেহেতু আমি ইচ্ছে প্রতিকার করব। আচ্ছা, তাহলে আমি লগ্নের অবস্থান যদি দেখি, লগ্নে হচ্ছে একাদশপতি চন্দ্র বসে আছে, তার নিজ নক্ষত্রে অত্যন্ত শক্তিশালী অবস্থান। লগ্নে মঙ্গল বসে আছে, সেও হচ্ছে চন্দ্রের নক্ষত্রে একাদশপতি নক্ষত্রে বসে আছে। ঠিক আছে, তো যেহেতু চন্দ্র তার নিজ নক্ষত্রে বসে আছে, এটা শক্তিশালী অবস্থান। যদিও চন্দ্র এবং বুধ হচ্ছে পারস্পরিক মিত্র নয়, চন্দ্র কাউকে শত্রু মনে করে না, কিন্তু বুধ চন্দ্রকে শত্রু মনে করে। সেই বুধের গৃহেই চন্দ্র বসে আছে। এখানে লগ্নে দুর্বলতা আছে, মঙ্গল লগ্নে এসে মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে। আর একাদশের চন্দ্র বৃদ্ধিকারক, সেই বৃদ্ধিকারক চন্দ্রের নক্ষত্রে মঙ্গল বসে আছে। তার মানে এই মঙ্গল লগ্নে বসে মাঙ্গলিক দোষ যতটুকু আছে তার চেয়ে তার একটু বেশি বৃদ্ধি করবে। ঠিক আছে, এবার মঙ্গল কিন্তু তৃতীয় পতি নয়, শুধু অষ্টম পতিও। তৃতীয়তে আমরা কি ইচ্ছা শক্তি বিচার করি, তার এনার্জি বিচার করি, তার হচ্ছে স্ট্যামিনা বিচার করি, বল বীর্য এগুলো বিচার করি। তো এগুলা যখন আসছে লগ্নে, তাহলে লগ্ন মানে দেহের মধ্যে এগুলো আসলো, তো তার মধ্যে উদ্ধতপনা এগুলা থাকবে, হঠকারিতা থাকবে। অষ্টম ভাব হচ্ছে দুর্ঘটনার কারক, অষ্টম ভাব হচ্ছে কাটাছেড়া অপারেশনের কারক হচ্ছে অষ্টম ভাব। তো এখানে অষ্টম ভাবের আইসা এখানে বসে আছে, আবার হচ্ছে একাদশ বৃদ্ধিকারকের নক্ষত্রে আছে। তো এই দুইটি গ্রহ লগ্নে বসে থেকে লগ্নটাকে উইক করে দিছে, দুর্বল করে দিছে। এবার লগ্নপতি সে বসেছে তৃতীয়, আপনার হচ্ছে 18 নম্বর তার নিজের নক্ষত্রে। তো নিজের নক্ষত্রে গ্রহ থাকলে মানে গ্রহ শক্তিশালী হয়ে যায়। নিজ নক্ষত্রে বসে আছে কিন্তু মিত্রক্ষেত্র না, শত্রুক্ষেত্র। তো শত্রুক্ষেত্র মানে বুধ একটু জামালায় আছে, কিন্তু মিত্রযুক্ত আছে, আবার শনিযুক্ত মানে মিত্রযুক্ত আছে। তো বুধ আছে একটু জামালায় আছে, বিপদে পড়ে গেছে। কিন্তু আমরা যদি দেখি মঙ্গল এবং বুধের হচ্ছে ক্ষেত্র বিনিময় হয়েছে। তো যেহেতু মঙ্গল এবং বুধের ক্ষেত্র বিনিময় হয়েছে, সেক্ষেত্রে একাধারে মঙ্গল শক্তিশালী হয়েছে এবং সেই সাথে বুধও শক্তিশালী হয়েছে। যেহেতু মঙ্গল এবং বুধ উভয়ই শক্তিশালী হয়েছে, তাহলে এখানে মঙ্গল বা বুধ আমরা কোনোটাকেই আর হচ্ছে প্রতিকারের জন্য বিবেচনায় আনার প্রয়োজন মনে করছি না। কারণ হচ্ছে বুধ শক্তিশালী হয়েছে স্বলগ্নপতি, তার ইচ্ছা শক্তি এমনিতেই প্রবল হয়ে গেল। ঠিক আছে, দশমপতি বুধ, যেহেতু তার ইচ্ছা শক্তি প্রবল হয়ে গেছে, তার কর্মের দিক দিয়ে সে এগিয়ে যাবেই। তো এটা নিয়ে এত টেনশনের কিছু কারণ নাই। আর জ্যেষ্ঠা নক্ষত্রে আছে, স্যার অলরেডি বলে দিয়েছেন, তার হচ্ছে হঠাৎ বুদ্ধি, তার হচ্ছে আইকিউ সবকিছু ভালো থাকবে, শার্প থাকবে। তাহলে যেহেতু লগ্নপতি আপনার হচ্ছে মঙ্গলের সাথে গিয়ে রাশি বিনিময় করে, ক্ষেত্র বিনিময় রাজযোগ সৃষ্টি করে, এটা পজিটিভ হয়ে আছে। আমরা লগ্নটাকে অনেকটা সবলই বলতে পারি এবং লগ্নপতিকেও সবল বলতে পারি। তাহলে এখানে চলে গেল, আমরা হচ্ছে চন্দ্র একাদশপতি বৃদ্ধিকারক, তার রত্ন দেব না, কারণ সে অলরেডি শক্তিশালী আছে, তাকে আর কেন পাওয়ার দেবো, প্রয়োজন নাই।
মঙ্গলকে দিব না, সে মাঙ্গলিক দুই সৃষ্টি করে আছে, আর লগ্নপতির সাথে সে রাশি বিনিময় করে রাজযোগ সৃষ্টি করে আছে, সে তৃতীয় অষ্টমপতি, কাজে তার নিয়ে আমরা ঘাটাঘাটি করবো না। বুধের লগ্নপতি, তার রত্ন দেওয়ার প্রয়োজন মনে করছি না, যেহেতু সে ক্ষেত্র বিনিময় করে রাজযোগ সৃষ্টি করে আছে, দরকার নেই তাকে রত্ন দেওয়ার। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, এই রাহু আপনার হচ্ছে দেখুন, আপনার হচ্ছে এই বুধের উপরে দৃষ্টি প্রদান করছে, না স্যার, বুধের উপরে রাহু না দৃষ্টি না, প্রদান বুধের করছে। উপরে দৃষ্টি ফেলেনি, চতুর্থে দৃষ্টি দিয়েছে। 3 4 না, চতুর্থ দিছে, তাই নাই? সেক্ষেত্রে আপনার এটা নিতে হবে না। এখন আমরা বুধ চলে গেল, মঙ্গল চলে গেল, চন্দ্র চলে গেল। এবার হচ্ছে আমাদের যে গ্রহটা আরো আমরা পাই, এই কন্যা লগ্নের শুভকারক গ্রহ হচ্ছে শুক্র, সে দ্বিতীয় পতি এবং নবমপতি। নবমপতি হিসেবে সে হচ্ছে ভাগ্যপতি এবং একাই রাজ্য, কিন্তু যখন সে দ্বিতীয় বসে থাকে তখন কিন্তু সে মারকের ভূমিকা নেই। যেহেতু মারকের ভূমিকা নিছে এবং শক্তিশালী অবস্থানে আছে, আবার রাহুর নক্ষত্রে অষ্টমস্ত মৃত্যুর জায়গায় বসে থাকা সেই রাহুর নক্ষত্রে বসে আছে, এই মারকস্ত এই এই গ্রহের নক্ষত্রে বসে থাকা শুক্র মারক স্থানে বসে আছে, তাকে নিয়েও কাটাকাটি আমরা করবো না। রইল বাকি ব্যয়পতি রবি। ব্যয়পতি রবি দ্বিতীয় ভাবে বসে নিচস্থ আছে, রাহুর দৃষ্টিতে আরো তার কাল্লাফত হয়ে গেছে, ঠিক আছে। বৃহস্পতির আপনার হচ্ছে নক্ষত্রে বসে আছে, কিছুটা ইয়ে আছে, তো তার এনার্জি যাই থাকুক না কেন আমরা তাকে নিয়েও কাটাকাটি করবো না, ঠিক আছে। তো এইবার বাকি রয়েছে আপনার হচ্ছে বৃহস্পতি, নৈসর্গিক শুভ, কিন্তু কন্যা লগ্ন হচ্ছে প্রধান মারক। সে কোথায় বসে আছে? পঞ্চমে বসে আছে, অত্যন্ত শুভ স্থানে বসে আছে, ত্রিকোণ ভাবে বসে আছে, কিন্তু নিচস্থ। আচ্ছা, নিচস্থ হয়ে বসে আছে চন্দ্রের নক্ষত্রে, একাদশ বৃদ্ধিকারক যে গ্রহ, সেই গ্রহের নক্ষত্রে বসে আছে। এবার পঞ্চমস্থ যে বৃহস্পতি, তাকে মেধা দেবে, মননশীলতা দেবে, তার হচ্ছে বংশমর্যাদা বৃদ্ধিতে সহায়তা করবে, এই সব কিছু করবে, কিন্তু সে তো নিচস্থ। আর নিচস্থ গ্রহের আমরা নিচভঙ্গ কিভাবে হয়? যখন যে বাবে সে নিচস্থ হয়, সে বাপপতি বাবের সাথে যুক্ত থাকে, বা কোন তুঙ্গস্থ গ্রহ যুক্ত থাকে, বা বাপপতি বাবে ওই গ্রহের উপরে দৃষ্টি প্রদান করে, তখন কিন্তু নিচভঙ্গ হয়ে যায়। তাহলে শনি এখানে তৃতীয় দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির উপরে, তার বৃহস্পতি কিন্তু নিচভঙ্গ হয়ে গেছে, কাজে আমরা তাকে নিচস্থ গ্রহ বলে অবহেলা করতে পারি না। যেহেতু নিচস্থ গ্রহ বলে অবহেলা করতে পারি না, বৃহস্পতি লগ্ন সাপেক্ষে প্রধান মারক হতে পারে, কিন্তু তার দৃষ্টি কিন্তু শুভ। তাহলে সে দৃষ্টি কোথায় কোথায় দিচ্ছে? তাহলে দেখুন 1 2 3 4 5 নবমে ভাগ্যের জায়গায় সে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের জায়গায় সে দৃষ্টি দিছে। তারপরে আপনার হচ্ছে একাদশে বৃদ্ধির জায়গায় সে দৃষ্টি দিছে, এবং সে লগ্নে দৃষ্টি দিছে, প্রতিষ্ঠার জায়গায়, যেখান থেকে তার প্রতিষ্ঠা হবে। আর বৃহস্পতি যে জায়গায় বসে আছে, সেই জায়গা হচ্ছে ব্যক্তির মেধার জায়গা, মননশীলতার জায়গা, নিজেকে আপনার যশ সম্মানীয় করার জায়গা, তার সন্তানকে, ভবিষ্যতে তার সন্তানকে, কেন সন্তানকে আনলাম? ব্যক্তির যে জন্ম তারিখটা আমরা এলাম 10/11/1985, 1985 মানে তার বয়স 40-এর উপরে। 40-এর উপরে তার কিন্তু একটা প্রধান চিন্তা থাকবে তার সন্তানকে নিয়ে, তার সন্তান প্রতিষ্ঠা লাভ করবে কিনা, সন্তানকে নিয়ে কি করবে কিনা, এই একটা প্রশ্ন তার মধ্যে থাকবেই, কাজে এটা আমাকে বিবেচনা নিতে হবে। তাহলে পঞ্চমস্থ বৃহস্পতি, এখানে আমরা একটা, যদিও মুখ্য মারক, কিন্তু তার দৃষ্টি আমরা কাজে লাগাতে পারি, এবং শনির ঘরে বসে আছে, শনির দৃষ্টি হয়ে বসে আছে, কাজে এই বৃহস্পতি এবং শনির যোগ হচ্ছে অমৃত দ্বারা বর্ষণ করে, ঠিক আছে। যেহেতু বৃহস্পতি এবং শনির যোগ অমৃত দ্বারা বর্ষণ করে, পঞ্চমপতি শনি, সে আগে পঞ্চমপতি পরে ষষ্ঠপতি। তো পঞ্চমপতি শনি এখানে আপনার হচ্ছে নিজ নক্ষত্রে বসে থাকলে সে মিত্র ক্ষেত্রে নাই, মঙ্গলের জায়গায় বসে আছে। তো এখানে আমরা শনির যে এই দুর্বলতা, এই পঞ্চমের মানে আচ্ছা 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 আচ্ছা। অধিপতি ওইখানে আগে পঞ্চম, ওই কথাটা আমিও ভাঙ্গিনি, আপনি একটু ভেঙে দেন যে পঞ্চমকে যদি বাঁচাতে পারি তাহলে ষষ্ঠকে বাঁচাতে পারবো। হ্যাঁ স্যার, তো এই পঞ্চমের যে শনি, সেই শনি যেহেতু মিত্র ক্ষেত্রে নাই, মানে শত্রু ক্ষেত্রে বসে আছে, সে কিছুটা দুর্বল আছে, তাকে আমরা হচ্ছে বিবেচনায় নিতে হবে, যে তাকে আমার হচ্ছে যদি কিছুটা আমি শক্তিশালী করতে পারি, তাহলে আমার পঞ্চমটা, আমার ত্রিকোণটা বেঁচে যায়। ত্রিকোণটা বেঁচে গেলে ভবিষ্যৎ সন্তান, ভবিষ্যৎ বংশধর তারাও বেঁচে যাবে। আমার পঞ্চম বেঁচে গেলে, আমার মেধা মননশীলতা এগুলো বেঁচে গেলে, আমি হচ্ছে আমার পরিকল্পনা বেঁচে গেলে, আমি হচ্ছে সবকিছু আমার ষষ্ঠ ভাব ডেইলি রুটিন ওয়ার্ক, এটাকে আমি বাঁচাতে পারবো, ঠিক আছে। সপ্তম ভাব আমার জীবন সাথী, যারা বৃহস্পতি অধিপতি, এটাকে বাঁচাতে পারবো। চতুর্থ ভাব আমার হচ্ছে পরিবার, যেখানে রাহু দৃষ্টি দিয়ে রাখছে, সেটাকে আমি বাঁচাতে পারবো। তাহলে বৃহস্পতি এবং শনিকে নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আরেকটা বিষয় আমরা দেখব, আপনার এই যে লগ্নে আপনার চন্দ্রমঙ্গল বসে আছে, তো আমাদের তাৎকালিক মানে গ্রহের শত্রু মিত্র অনুসারে মঙ্গলের অবস্থান সাপেক্ষে বুধ কিন্তু মিত্র হয়ে গেল, মঙ্গলের অবস্থান থাকলে শনি মিত্র হয়ে গেল, রবি শুক্র কেতু সবই কিন্তু মিত্র হয়ে গেল, কিন্তু চন্দ্রের শত্রু কিন্তু মঙ্গল হয়ে গেল, আর মঙ্গলের শত্রু কিন্তু চন্দ্র হয়ে গেল। এটা তাৎকালিক গ্রহের শত্রু মিত্র মোতাবেক।
তো সেই ক্ষেত্রে যখন হচ্ছে তাৎকালিক শত্রু মিত্র মোতাবেক হচ্ছে যখন পরস্পর মিত্র গ্রহ শত্রু হয়ে যায় তখন তারা সম আচরণ করে। তাহলে চন্দ্রমঙ্গল নিয়ে আমরা ঘাটাঘাটির দরকার নেই, কারণ হচ্ছে তারা সম আচরণ করবে। এবার আমরা সিদ্ধান্ত নিছি যে যদি কিছু পাওয়ার আমরা দিতে হয় তাহলে শনিকে আর বৃহস্পতিকে দেবো। এখন শনিকে আর বৃহস্পতিকে যে পাওয়ার দেবো, এই যে ব্যক্তি 41 বছর বয়সে আসলো ওই সময় আমরা পাওয়ার দিতে পারবো কি পারবো না, এই দুইটা জিনিস সিদ্ধান্ত বুঝতে গেলে আমাদেরকে যেটা করতে হবে আজকের গোচর দেখতে হবে। আজকে আমার কাছে আসলো, আজকের গোচরটা দেখতে হবে এবং আজকের কি দশা চলছে এবং কি অন্তর্দশা চলছে সেটা আমরা দেখতে হবে। ঠিক আছে, দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে, দশা অন্তর্দশা যে সমস্ত ভাবকে রিপ্রেজেন্ট করে সেই সমস্ত ভাব যদি আমার জন্য শুভ হয়, সেক্ষেত্রে আমরা শনি এবং বৃহস্পতি যৌথ রত্নকে বিচার বিবেচনায় নিতে পারি বা আলাদাভাবে বিচার বিবেচনায় নিতে পারি। এখানে আমাদেরকে বৃহস্পতির যে দশা অন্তর্দশা যেটা, এটা আমাদেরকে দেখাটা বাধ্যতামূলক। আমি যতগুলা ক্লাস নিচ্ছি, স্যার যতগুলা ক্লাস নিচ্ছে আপনাদেরকে ঠিক এইভাবেই বোঝানো হ্যাঁ হয়েছে, মামা। তাৎকালিক সত্যের মধ্যে এগুলোই বোঝানো হয়েছে, কিন্তু আপনারা কেউ এই বিষয়গুলো বিবেচনা নেননি। সর্বশেষ যে দুইটা মানে ক্লাস সকাল বেকে নিলাম প্রথম সপ্তাহে, এখানে কিন্তু আমি বলছি যে আপনারা প্রথমেই হচ্ছে, বা আমি প্রত্যেকটা ক্লাসে বলি যে যখনই আপনারা জন্মছক পাবেন তখনই হচ্ছে লগ্নকে নেবেন, লগ্নপতিকে নেবেন। মোবাইল এই হচ্ছে দুইটা বিষয়ে যখন কুরিয়ারের আগে বুকিং ফোকাস দিয়ে করবেন দিয়েছে আর তখনই মেডিসিনটা আপনার হচ্ছে অনেক কিছু ক্লিয়ার হয়ে হাতে যাবে। পেয়ে গেছে। তারপর লগ্ন শুভ লগ্ন অশুভ যেভাবে আমি ধারাবাহিকভাবে বললাম, ঠিক আছে, ওইভাবে আপনার হচ্ছে মোবাইল কালকে পাবো বিচার আর বিবেচনা নিয়ে মেডিসিনটা আজকে গ্রহকে দিয়ে ক্রস করে দিন, যে এই গ্রহের প্রতিকার দেওয়ার প্রয়োজন নেই, এই গ্রহের প্রতিকার দেওয়ার প্রয়োজন নেই, ক্রস করুন রাইট করুন, ক্রস করুন রাইট করুন। তো ক্রস এবং রাইট করলে আমরা দুইটাকে রাইট পেলাম, শনি দেখো এবং এটা বৃহস্পতি। মিলাও ভালো মন্দ। এবার ওই রাইট দুইটাকে আমরা প্রতিকার করব কি করব না, নাকি এমনি ছেড়ে দেবো যে না প্রতিকারই দেবো না, সেটা হচ্ছে দশা অন্তর্দশা থেকে সিদ্ধান্ত নেব এবং গুচর থেকে সিদ্ধান্ত নেব। তারপরও আমাদের দেখতে হবে, স্যার কিন্তু আপনাদের ক্লাসে যুক্ত ছিল না এটা সিলেবাসে, তারপরে যুক্ত করেছেন নবতারা চক্র দেখতে হবে এবং আপনার হচ্ছে সন্ন্যারী চক্র দেখতে হবে। নবতারা চক্র এবং সন্ন্যারী চক্রে যে মহাদশা অন্তর্দশা চলছে তারা বর্তমানে কোনো ঝামেলা গড়াইতেছে কিনা, মানে বিপদ নক্ষত্র, বদ নক্ষত্র, পত্রী নক্ষত্রে অন্তর্দশা গ্রহটি বসে আছে কিনা। তারপরে আপনার সন্ন্যারী চক্রে বিনাশ নক্ষত্রে, সাংঘাতিক নক্ষত্রে আপনার হচ্ছে ওই আপনার আমার যে শুভকারক গ্রহ শনি, যাকে আমি একটা পাওয়ার দেওয়ার চিন্তা ভাবনা করতে, সে কোন অবস্থায় আছে, গুচরে সে কি অবস্থায় আছে, ইত্যাদি বিষয় বিবেচনা করে আমরা একটা সিদ্ধান্ত বুঝবো। স্যার অসংখ্য ধন্যবাদ জেকে দেব স্যার। বুঝতে পেরেছেন আপনাকে জেকে দেব স্যার কি বলেছেন? স্যার মিউট স্যার স্যার মিউট আছে আপনি স্যার। মিউট স্যার। স্যার একটু কথা বলতাম স্যার, আমার মোবাইলে তো ওই লগ্নটা আছে তুলা কন্যা আসে না, দেখেন তো স্যার এটা কোনো ভুল আছে না কোনো জায়গায়, আমার সব আসে না। 1985 হবে, 1985 দেখেন দিয়েছে কিনা। আচ্ছা সে লগ্ন 1985 আলাদা হোক, সমস্যা নেই, ভুল হলে পরে রাইট করে নেওয়া যাবে, কোনটা না হয়ে অন্য